নমস্কার, করোনা কাহিনীর সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 33তম এপিসোডে আমার অতিথি মিস্টার দিগ্বিজয় চক্রবর্তী। নমস্কার দিগ্বিজয় বাবু। নমস্কার। নমস্কার সুজয় বাবু। প্রোগ্রামের রীতি অনুযায়ী দিগ্বিজয় বাবু সম্বন্ধে কয়েকটা কথা, অতিথি সম্বন্ধে কয়েকটা কথা। মিস্টার দিগ্বিজয় চক্রবর্তী is the managing director and CEO of Sun Ecotech Ventures Private Limited, the first Go Green initiative from Kolkata. He was the immediate past director South Asia for Frost and Sullivan and currently on advisory role of government initiatives. He is a Rotarian chairperson of Public Image and Membership Council of Calcutta University. He is a managing committee member of Bengal Chamber of Commerce and Industry, core committee member of CII, member of Eastern Council of ASSOCHAM, keynote speaker of Indian Chamber of Commerce, New Delhi. He is a life member of IAPQR. He is on the advisory board on some of the promising startups globally. Mr. Digbijay Chakraborty is a visiting faculty for IIMs, Xavier's, IITs and other national and international B schools, mentor group of startups, worked extensively with state government and central governments and top corporates across industry verticals. He has 30 years of experience in consulting, a thought leader and a social entrepreneur in Go Green initiative, worked in South Asia, Asia Pacific, Europe and United States of America. And Frost and Sullivan is his previous company is based out of California in the United States. দিগ্বিজয় বাবু, আপনাকে আমার প্রোগ্রামে স্বাগত। আপনার এই বিজি স্কেডিউলের মধ্যেও আপনি যে সময় করেছেন, আই এম ভেরি হ্যাপি। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাতে চাই। আমার একটা প্রোগ্রাম আছে জয়ের পথে সঙ্গে সুজয়, which is in the 270th এ। আপনাকে ডাকা হয়নি, নিশ্চয়ই আমি ডাকবো। তার কারণ আপনার যদি মনে থাকে, আপনাদের ইউনাইটেড স্টেটস এর যিনি হেড অফিসের চেয়ারপারসন অরব জুৎসি এসেছিলেন। আপনি এখন সান ইকো ভেঞ্চার্স হেড করছেন এবং কলকাতায় রয়েছেন। করোনার এই প্যান্ডেমিকের এই অতিমারির একটা অতিমারি অবস্থা, সারা দেশে আনলক ফেজ 1, 2, 3 তে চলে গেছে। দেশের বেশ কিছু চেম্বার অফ কমার্সের কোর কমিটি বা ম্যানেজিং কমিটির মেম্বার আপনি। তাই আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, দেশের সার্বিকভাবে এমএসএমই সেক্টরের বর্তমান অবস্থা কি। তার কারণ হচ্ছে, আমি কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেন করতে চাই আপনাকে। আমরা কিন্তু করোনা কাহিনীতে বেশিরভাগ সময় ডিসকাস করেছি অসুখটা কিভাবে সারাচ্ছে, কিভাবে হচ্ছে, কবে ঠিক হবে। আজকেও ডিসকাস নিশ্চয়ই করব। কিন্তু ইউ আর আ পারসন হু হেডেড আ মাল্টিন্যাশনাল, ওয়াজ in direct contact with state and central government. তাই জন্য আজকে কিন্তু আপনার যেটা ফাংশনাল অভিজ্ঞতা সেই প্রশ্ন দিয়েই শুরু করলাম। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের কনটেক্সটে। এবং থ্যাংক ইউ সুজয় বাবু ফর সাচ এ জেনারেস ইন্ট্রোডাকশন, and I am really happy and honored to be here on this very important occasion and the telecast. আপনি এমএসএমই প্রসঙ্গে যে এটা বললেন, আমি একটু কনটেক্সচুয়ালাইজ করি এমএসএমই সম্পর্কে। যে এমএসএমই আমরা জানি ইট কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি ইন ইন্ডিয়ান ইকোনমি, এবং সেক্ষেত্রে ধরুন তার কন্ট্রিবিউশন ইন দ্য জিডিপি, তার কন্ট্রিবিউশন ইন দ্য এক্সপোর্টস, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই সমস্ত ফ্যাক্টরসে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আমরা জানি অলমোস্ট 30% এটা কন্ট্রিবিউট করে আমাদের ইন্ডিয়ান জিডিপিতে। এবং সেখানে ধরুন সার্ভিস সেক্টরে আমাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন অলমোস্ট 24% প্লাস অ্যান্ড 6% প্লাস ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। তা ন্যাচারালি এই কোভিড এর যে একটা উপদ্রব এবং যেটা আনঅ্যান্টিসিপেটেড ছিল, তাতে এমএসএমইর উপরে একটা প্রভাব পড়তে বাধ্য। কারণ টোটাল এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট যদি আমি বলি, তার অলমোস্ট 45% হচ্ছে এমএসএমই কন্ট্রিবিউট করে। একটু দিগ্বিজয় বাবু যদি একটু জোরে বলেন হয়। হ্যাঁ, এখন কি বেটার? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এমএসএমই প্রায় 45% কন্ট্রিবিউট করে ইন দ্য টোটাল এমপ্লয়মেন্ট অফ ন্যাশনাল এমপ্লয়মেন্টে। এবং আমরা যদি দেখি যে মোর দেন 50% তার এক্সপোর্ট কন্ট্রিবিউশন ইন দ্য ইকোনমি, এবং যেখানে তার জিডিপি কন্ট্রিবিউশন এবং ম্যানুফ্যাকচারিং আউটপুটে কন্ট্রিবিউশন মোর দেন 34%। তাহলে এই যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেক্টর, এবং সেখানে এতগুলো আমাদের ইউনিটস নিয়ে একটা এমএসএমই ফোরাম তৈরি হয় একটা ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে এবং
অর্গানাইজড লোকাল লেভেলে, সেই জায়গাটা কিন্তু ডেফিনেটলি এরকম একটা প্রকোপে অনেকটাই একটা ব্যাকসিট নিয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যদি এমএসএমই কে এভাবে ডিফাইন করি যে আজকে এমএসএমই স্ট্যাটাসটা কিরকম, এমএসএমই কে আমি এরকম ভাবে ক্যাটাগরাইজ করব যে ধরুন কিছু এমএসএমই আছে যারা একদম কোর সেক্টরকে সাপোর্ট করে, তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা অলমোস্ট সেখানে তাদের দিয়ে ম্যানুফ্যাকচারিং করানো হয় এবং তারা তাদের মনিটর করে, কোয়ালিটি কন্ট্রোল করে এবং সেখানে তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য লার্জ সেক্টর। কিছু এমএসএমই আছে যারা নিজেরা ইনোভেটিভ, নিজেদের কিছু প্রোডাক্ট লাইন্স আছে যারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে পার্টিসিপেট করে। কিছু এমএসএমই আছে যারা একদম টেকনোলজি ওরিয়েন্টেড এমএসএমই, আর কিছু রয়েছে যারা রিটেল এবং এই সমস্ত অন্যান্য এমএসএমইর উপরে কিছু ডিপেন্ডেন্ট বা লার্জ স্কেল অর্গানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট বা ওভারঅল বি2বি এবং বি2বি সেক্টরে তারা অপারেট করে। তাহলে এই যদি আমার টোটাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য এমএসএমই হয়, তাহলে সেখানে এবং এর কন্ট্রিবিউশন যখন এতটা, আমরা দেখতে পাচ্ছি যে রিসোর্স একটা বিরাট ক্রাঞ্চ আজকে এমএসএমইতে। মাইগ্রেন্ট লেবারার্স ফ্রম ডিফারেন্ট সেক্টরস তারা মাইগ্রেট করে গেছে টু দেয়ার হোম টাউনস, কাজে সেখানে স্কারসিটি অফ লেবার ফোর্স বা দ্য রিসোর্স সেখানে একটা বড় ক্রাইসিস আজকে এমএসএমইর জন্য। এই ক্রাইসিসটার জন্য কি হচ্ছে, প্রচুর লকডাউনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা বড় রকম ডেপ্রিসিয়েশন ইন দেয়ার মেশিনারিজ, যারা ম্যানুফ্যাকচারিং এ সাপোর্ট করে তারা একটা ডেপ্রিসিয়েশন হচ্ছে সেখানে। এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু আরো ভয়ানক হতে পারে যদি তাদের এখানে অফ থাকে, তাদের প্রোডাকশন অফ থাকে দীর্ঘদিনের জন্য, তারপরে যখন রিস্টার্ট করবে তখন একটা ভারী ডেপ্রিসিয়েশন হলেও তখন আপনার রিসোর্স থাকলেও কিন্তু সেটাকে সাপোর্ট করতে পারবে না। আর এছাড়াও যখন আমি দেখছি ওভারঅল ডিমান্ড তাদের যে সেক্টরে তারা অপারেট করে সেটা অনেকটা ডাউনস্ট্রিম এবং অনেকটা স্লো ডাউন হয়েছে, কাজেই তাদের প্রোডাকশন প্যাটার্নটা বা ইনভেন্টরি বা লজিস্টিক সাপোর্ট এন্টায়ার সাপ্লাই চেইনটা অনেক ক্ষেত্রেই কিন্তু এখানে একটা টার্ময়েলের মধ্যে দিয়ে চলেছে, সেইটা আমাদের ওভারকাম করতে হবে। কাজে এইটা আপনার প্রশ্নের উত্তরে বলতে গেলে আমাকে বলতে হয় যে এইটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আমি জাস্ট আপনার ফলো আপ, আপনি যেটা বললেন তার ফলো আপে একটা প্রশ্ন করতে চাই। আপনি এমএসএমই সম্বন্ধে বললেন যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে বলে আপনার মনে হয়, মানে ফাংশনালি আপনি কি দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটি কি, মানে কি ওদের মনে আছে তা না, কি হয়েছে এবং কিভাবে এই এরকম টার্ময়েল পিরিয়ডটাকে what the government steps are taking both for the central government and for the state government. দেখুন, টোটাল এমএসএমই প্লেয়ার্স যারা অপারেট করে আজকে ইন্ডিয়াতে, দে আর মোর দেন 63 মিলিয়ন ইন নাম্বার, এবং দিস organizations they produce more than 6,000 products. একটু জোরে যদি বলেন আমার। আজকে 63 মিলিয়ন আমি বলবো এমএসএমই অপারেট করে আজকে ইন্ডিয়াতে, দুটো সেক্টর নিয়ে, ওভারঅল সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর। তার মধ্যে আমি যদি দেখি যে প্রায় 24.63% আমি দেখি সেখানে তারা সার্ভিস সেক্টরে জিডিপিতে কন্ট্রিবিউট করছে। তা এইবার এদের যদি এই ছাড়াও এই যে ফিগারটা আমি বললাম 63 মিলিয়ন প্লাস, এটা হচ্ছে যারা রেজিস্টার্ড এমএসএমই। এছাড়াও কিন্তু ম্যানুফ্যাকচারিং এ নন এগ্রিকালচারাল যে একটা রয়েছে, একটা বড় চাঙ্ক অফ রয়েছে, দে আর অলমোস্ট মানে 11 crore প্লাস। তাহলে এটা হচ্ছে একটা বিরাট পপুলেশন, একটা ওয়ার্কিং পপুলেশন কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে রয়েছে। তাই এদের জন্য যদি ইকোনমিকে সাস্টেন করতে হয়, একটা রোবাস্ট ইকোনমিক দিকে যদি আমাদের গ্রোথ প্ল্যানটাকে বজায় রাখতে হয়, সো ডেফিনেটলি গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ সেখানে দরকার টু সাপোর্ট দেন। আমি কয়েকটা ইনিশিয়েটিভের কথা আপনাকে এখানে বলবো। আপনি যখন প্রশ্ন করলেন যে সেন্ট্রাল লেভেলে এবং স্টেট লেভেলে, আমি সেন্ট্রাল লেভেলে বলছি যে একটা ক্রেডিট লিঙ্ক যেটা ক্যাপিটাল সাবসিডি, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমাদের কাছে রয়েছে, ক্যাপিটাল এবং টেকনোলজি সাবসিডি এইটা রয়েছে। এছাড়া রয়েছে যে ক্লাস্টার ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম, এমএসএমইর ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে ক্লাস্টার ডেভেলপমেন্ট। এই ক্লাস্টার ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু এমএসএমই কে সার্ভাইভ করানো খুব ডিফিকাল্ট, কারণ ক্লাস্টারে একটা ক্লাস্টারে ওয়ান টাইপ অফ প্রোডাক্টস বা ফিউ টাইপস অফ প্রোডাক্টস কিন্তু কনসেন্ট্রেটেড। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা ভাবি, আমাদের হাওড়া হুগলি একটা ক্লাস্টার রয়েছে, এদিকে আমাদের মিদনাপুরে একটা ক্লাস্টার রয়েছে, আমাদের বর্ধমান আসানসোলে একটা ক্লাস্টার রয়েছে। এই ক্লাস্টার গুলোকে জয়েন করানো হচ্ছে একটা করিডোরে,
যেখানে লজিস্টিক করিডোর আমাদের ডানকুনির মতো একটা জায়গায়, যেখানে নাকি এই ক্লাস্টাররা তারা কন্ট্রিবিউট করবে, তাদের লজিস্টিক্স প্ল্যানটাকে এখান থেকে হবে এবং ইট উইল স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি। এবং যদি ইন্টারন্যাশনালি যেতে যায় তার পোর্ট কানেক্টিভিটি ইন দ্য রেসপেক্টিভ স্টেটস এবং রিজিয়নে থাকাটা অত্যন্ত দরকার। এই প্ল্যানটা কিন্তু সেটা কিন্তু অনেকটা স্টেট নির্ভর। সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্ল্যান রয়েছে, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে, এছাড়া রয়েছে ধরুন প্রকিউরমেন্ট এবং মার্কেটিং সাপোর্ট রয়েছে। যেমন ধরুন এগ্রিকালচার প্রডিউস বলুন বা অন্যান্য প্রডিউস, তার একটা মার্কেটিং সাপোর্ট এবং প্রমোশনাল সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অফার করে। যেমন ধরুন ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল এক্সিবিশনস, হ্যাঁ, এই ধরনের কিন্তু প্রচুর প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রয়েছে। এছাড়া প্রকিউরমেন্ট সাপোর্ট রয়েছে, যে তারা জানে যে র মেটেরিয়াল যদি প্রকিউর করতে হয় এই ক্লাস্টার থেকে, তাহলে র মেটেরিয়াল প্রকিউর করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল এক্সিবিশন, ট্রেড ফেয়ার, এখানে যদি তাদের রেসপেক্টিভ প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করতে পারে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, সেইটা কিন্তু একটা খুব এফেক্টিভ হয়। আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বড় ইনিশিয়েটিভ ছিল যেটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া। আমরা স্টার্ট আপ কথাটা বলতে অনেকেই ভাবি স্টার্ট আপ ইন্ডিয়া, যেটা তার সঙ্গে ওরা অ্যাসোসিয়েট করেছিল স্ট্যান্ড আপ ইন্ডিয়া এন্ড সো অন। এই স্টার্ট আপ বলতে আমরা অনেকেই ভাবি যে একটা ব্যবসা শুরু করলো মানে সেই হয়তো স্টার্ট আপ, কিন্তু এখানে স্টার্ট আপের একটা নোমেনক্লেচার আছে। স্টার্ট আপ মানে, আমি স্টার্টআপে পরে যাচ্ছি, স্টার্টআপের কোয়েশ্চেন, তার আগে একটা জিজ্ঞেস করব যে আপনি তো রিটেল এন্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে খুব ওতপ্রোতভাবে জড়িত ফর এ ভেরি লং টাইম। রিটেল এন্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কতটা এফেক্টেড হয়েছে এবং হাউ দে আর প্ল্যানিং টু বাউন্স ব্যাক টু, মানে মে নট বি টু দ্য অরিজিনাল পজিশন, বাট হাউ দে স্ট্যান্ড, মানে হাউ দে আর প্ল্যানিং টু গেট ব্যাক টু নর্মালসি? দেখুন, ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে রিটেলের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আপনি খুব সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করলেন। যেখানে ধরুন কনজাম্পশন প্যাটার্ন যদি আমি দেখি, সেটা B2B কাস্টমার বা B2C কাস্টমার, তার এক্সপেন্ডিচার, তার স্পেন্ডিং হ্যাবিটস, এই সমস্ত গুলোর উপরই একটা অর্গানাইজেশন তার স্ট্রাকচার বা তার ক্লাস্টারের স্ট্রাকচারটা গড়ে উঠেছিল। এখন যদি আমার কোনো রকম ডেফিসিয়েন্সি আসে ম্যানুফ্যাকচারিং এ, সেইটা ন্যাচারালি কনজিউমারের কাছে পৌঁছবে না। সেই প্রোডাক্ট গুলো আমরা টাইমলি ওখান থেকে প্রডিউস করে আমরা ম্যানুফ্যাকচারের কাছে পৌঁছে দিতে পারছি না। এছাড়াও একটা লজিস্টিক্স, যেখানে একটা অত্যন্ত ভাবে মানে ভীষণ ভাবে আক্রান্ত এর জন্যে, কারণ প্রচুর এমপ্লয়ি ডেফিসিয়েন্সি রয়েছে, প্রচুর জায়গায় লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় রোড ব্লক রয়েছে, রেলওয়ে ট্রান্সপোর্ট বন্ধ, এয়ার ট্রান্সপোর্ট বন্ধ, সেখানে শিপমেন্টের প্রচুর কমপ্লায়েন্স রয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল শিপমেন্টে বা আপনার এক্সপোর্টে প্রচুর রকম ব্যারিয়ার্স এসে দাঁড়িয়েছে। তো সেখানে কিন্তু রিটেল বলুন এবং ম্যানুফ্যাকচারিং বলুন, একটা আর একটাকে যখন যেখানে কমপ্লিমেন্ট করে, সেখানে যথেষ্ট একটা অন্তরায় এবং চ্যালেঞ্জেস এর সম্মুখীন হতে হচ্ছে এই মুহূর্তে। এবার আপনার আগের উত্তরটা থেকে একটুখানি কিউ নিচ্ছি। আপনি স্টার্টআপ নিয়ে কথা বলছিলেন। অ্যাকচুয়ালি দেখুন, স্টার্টআপ তো মানে কন্ট্রিবিউটস আ মেজর পার্ট অফ দি টোটাল ডেভেলপমেন্ট একটা দেশের কিংবা রাজ্যের। আজকের এই ভয়াবহ পরিস্থিতি, অতিমারী পরিস্থিতিতে যারা স্টার্টআপ করতে ইন্টারেস্টেড স্টিল নাও, কিংবা করা যাদের উচিত, তাদেরকে আপনি কি করে মোটিভেট করবেন কিংবা কি ডিরেকশনস দেবেন? আপনারা, আপনি হ্যাভ আ ওয়াইড রেঞ্জ অফ এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, সেখান থেকে আপনি তাদের কিভাবে গাইড করবেন কিংবা অ্যাডভাইস দেবেন টু গো অ্যাহেড, whether they should go for a startup or whether they should completely stop right at this point of time এবং পরে করবে? আপনার অ্যাডভাইসটা কি for the people who are going for startup? তার কারণ you are the best in the field to speak on that. দেখুন, স্টার্টআপ মানে we can consider this as a very very promising initiative. স্টার্টআপ মানে, আমি ধরুন আমরা স্টার্টআপ কথাটা অনেক সময় আমরা মিসরিপ্রেজেন্ট করি, যে কোনো একটা ব্যবসা শুরু করলো তাকে আজকে আমরা অনেক সময় স্টার্টআপ বলি। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্টআপের একটা প্রকৃত ডিফাইন করেছে যে স্টার্টআপ হ্যাজ টু বি ভেরি ভেরি ইনোভেটিভ, তার একটা স্কেলেবিলিটি থাকবে, তার প্রোডাক্টস যেন তার একটা কম্পিটিটিভ এজ থাকে, how they are different from the other existing products, other existing companies and setup. Once they prove that, they are recognized by the DIPP as the startup company. এই স্টার্টআপটা যখন সেই রেকগনিশনটা পেল DIPP, তখন কিন্তু তার কাছে অনেক কিছু জিনিস খোলা থাকলো। যেমন ধরুন, আজকে যদি টেকনোলজি, যে কোনো আজকে অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা টেকনোলজি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় আছে।
সেই টেকনোলজি যদি তাকে অ্যাকোয়ার করতে হয় প্রচুর সাবসিডি প্ল্যান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে এবং রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টসও কিন্তু সেখানে তাকে সাপোর্ট করে টু অ্যাকোয়ার দ্য টেকনোলজি এবং বাই টেকনোলজি অ্যাট এ মাচ ডিসকাউন্টেড প্রাইস। এইখানে একটা স্টার্টআপের অত্যন্ত ভালো দিক রয়েছে। আর আরেকটা জিনিস বলি যে স্টার্টআপ মানে সে কিন্তু আজকে জন্মে আজকেই সে সেখানে মার্কেটিং করবে বা বড় টার্নওভার করবে সে ব্যাপারটা নয়। স্টার্টআপ মানে তাকে অনেক কিছু জিনিস ইনোভেট করতে হবে, তাকে অনেক কিছু জিনিস কনসেপচুয়ালাইজ করতে হবে। তাই পুরো পরিকল্পনাটার আমি বলবো এটার একটা খুব মস্ত পজিটিভ সাইড হচ্ছে সে কিন্তু রিয়েলি কনসেপচুয়ালাইজ করতে পারে, সে প্রচুর সময় দিতে পারে তার পুরো প্ল্যানটাকে খুব এফেক্টিভ প্ল্যান তৈরি করবার জন্য। সে প্রচুর স্টাডি করতে পারবে যে তার আজকে গ্লোবাল সিনারিও কি, তার কম্পিটিশন কারা, who will be the major users of their products, এবং সেখানে আর কি কি জায়গায় কোলাবোরেশন হতে পারে। এই সমস্ত ভাবনা চিন্তাকে মানে টেবিল নিয়ে আসা, এই চিন্তাধারাটাকে আমার মনে হচ্ছে দিস ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন। সেক্ষেত্রে হয়তো সে ফিজিক্যালি রিচ করতে পারবে না অনেক জায়গাতে, কিন্তু দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার মনে হয় দিস উইল গেট ওভার, এবং সেক্ষেত্রে ইফ দে ক্যান মেক আ রোবাস্ট প্ল্যান ইন অল দিস এরিয়াস দে ক্যান রিয়েলি প্রসপার আফটার দিস ইজ ওভার। সো আমার মনে হচ্ছে অপরচুনিটির ক্ষেত্রে স্টার্টআপের কাছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং দে ক্যান রিয়েলি প্রসিড ফর ইট। খুব আশার কথা শোনালেন মিস্টার দিগ্বিজয় চক্রবর্তী, হি ইজ আ স্টার্টআপ মেন্টর। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে হয়তো অ্যাডভাইস করবে নো নট টু গো ফর স্টার্টআপ রাইট এট দিস পয়েন্ট অফ টাইম, কিন্তু অন দ্য কন্ট্রারি উনি বললেন যে এই থ্রেটটাই কিন্তু অপরচুনিটি এবং এই অপরচুনিটিটাকে আমাদেরকে ইউজ করতে হবে। দিগ্বিজয়, এবার আমি করে চলে আসছি একটু মানে যেহেতু আপনি কনসাল্টিং এ অনেক বছর ধরে রয়েছেন এবং এই করোনার সাথে ঘরে বসে কিংবা ঘরে বসে অনলাইনে কাজ করে পিপল আর রিয়েলি কনসার্ন অ্যাবাউট দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আপনার কাছে এই ইকোনমিতে দুটো প্রশ্ন। হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ ইকোনমি? আমরা যা দেখতে পাচ্ছি খবরের কাগজে কিংবা সোশ্যাল মিডিয়ায়, ইটস নট এট অল গুড, জিডিপি ইজ ফলিং লাইক এনিথিং। সেকেন্ড হচ্ছে সেইটা সম্বন্ধে আপনার আপডেট, এবং তারই একটা লেজ জোড়া প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষকে হাউ ইটস গোয়িং টু এফেক্ট। আপনি যদি এইটাকে একটুখানি সহজ ভাবে আমার দর্শকদের একটু এক্সপ্লেন করেন। দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রচুর মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আজকে হচ্ছে। একটা লকডাউন এফেক্ট, মানে একটা কনফাইনমেন্ট, হ্যাঁ, তারপরে রেস্ট্রিকশনস, এগুলো বহু মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট এবং এফেক্ট তৈরি করছে। কিন্তু আমি একটা জিনিসই বলবো যে এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওয়্যার ডু উই রিয়েলি স্ট্যান্ড। আজকে আমার অনেক ডেফিসিয়েন্সি যদি থাকে, আজকে আমার সেই ডিসিপ্লিন গুলো আমার মনে হচ্ছে ডেভেলপ করার হচ্ছে রাইট টাইম। কি কি ডিসিপ্লিন? যদি আমাকে আজকে একটা, আমি ইকোনমির দিক থেকে বলছি, একটা ইকোনমিক গ্রোথ মানে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। অন্যান্য ক্ষেত্রে ইকোনমি যদি আমাকে রিভাইভাল প্ল্যান ভাবতে হয়, এই সমস্ত প্ল্যানগুলোর ক্ষেত্রে ফিনান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর আগে অনেক সময় হয়তো দেখেছি যে আমরা ফিনান্সিয়াল ডিসিপ্লিন অতটা মেনটেন করে চলিনি, কিন্তু আজকে আপনি মাইক্রো লেভেলে বলুন, একটা উইদিন ইউর হাউস হোল্ড বলুন, উইদিন আউটসাইড ইউর হাউস হোল্ড, অ্যাট ইউর অর্গানাইজেশন লেভেল এবং একটা বৃহত্তর ক্ষেত্রে ফিনান্সিয়াল ডিসিপ্লিনটা আনাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি সবসময় একটা কথা বলি যে মানি সেভড ইজ মানি আর্নড। when I am not able to sell my products directly, or I have to wait for some time and my inventory is high, so wherever possible I need to save money. I should not go for more luxury what I was doing previously. এইটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে আমার হেলথ ইজ ওয়েলথ। all above my health is most important. আমি সবসময় একটা কথা বলি, যদি কোনো ইন্ডিভিজুয়াল হেলথ ওয়াইজ খুব স্ট্রং থাকে, তার ইমিউনিটি ফ্যাক্টর যদি স্ট্রং থাকে, এবং তার যদি ব্যক্তিগত কোনো স্কিল থাকে, সেটা একাডেমিক্সে হোক, কোনো প্রফেশনাল ফিল্ডে হোক, তাহলে কিন্তু দ্যাট পারসন, নোবডি ক্যান স্টপ দ্যাট পারসন, উইল উইন ওভার। একদমই সবসময় আমাদের মনে রাখতে হবে। এই পরিস্থিতিতে আমরা যেটা করেছি, আমরা অনেক কিছু নিজেদের মধ্যে নিজেদের ইন্ট্রোস্পেকশন করতে আমাদের সাহায্য করেছে। এটা নিজেদের হেলথ, ইমিউনিটি সবকিছু বিল্ড আপ করবার জন্য আমরা প্রচুর নলেজ অ্যাকোয়ার করবার সুযোগ পেয়েছি। বহু হেলথ কেয়ার প্রফেশনালস তারা আমাদের প্রচুর অ্যাডভাইস দিচ্ছে, যেগুলো আমাদের আগে অজানা ছিল। কাজে আমার মনে হয় যে এতে নার্ভাস হয়ে যাওয়ার বিরাট কোনো কারণ নেই। প্রত্যেক দেখা যাবে যে এভরি 10 years আমাদের কিন্তু ইকোনমি একবার না একবার ডিসরাপ্ট করেছে, আমাদের টেকনোলজি ডিসরাপ্ট করেছে। উই হ্যাভ রিভাইভড। আমরা কিন্তু সেখানে
যদি ভাবি যে এটাই আমাদের শেষ এবং এর থেকে আমাদের বেরোনোর কোনো সম্ভাবনা নেই, সেটা ভুল হবে। কিন্তু এর ইম্প্যাক্টটা আমাদের একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে এট দিস স্টেজ। এবং আমার মনে হয় আমাদের অনেক ব্রাইট দিক এটার পরেই আসছে। আমি পরে আসবো, হয়তো আপনার সঙ্গে আলোচনা প্রসঙ্গে হবে যে কোভিড আমরা কিভাবে ওভারকাম করতে পারি বা অন্যান্য প্রফেশনালসরা কে কিভাবে জিনিসটাকে দেখছেন। তবে এট দিস মোমেন্ট আমার মনে হয় যে একটু ধৈর্যের সঙ্গে জিনিসটার মোকাবিলা করাটা আমাদের খুব জরুরি। এবার একটু সেই প্রসঙ্গ তুলেই বলি, আপনার কি মনে হয়, যেটা সবাই ওয়ারিড, সাধারণ মানুষ তো ফিনান্স অত ভালো বোঝে না, ইকোনমিও ভালো বোঝে না, অনেকে এই সময় চাকরি হারিয়েছে, অনেকের চাকরিতে মাইনে কমে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়েছে, অনেক প্রফেশনস কিংবা ভোকেশনস প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। এই ন্যাশনাল ইকোনমিতে যে এই যে একটা ধস, এটা কবে রিকভার করবে, কিভাবে রিকভার করবে, আপনারা কিভাবে দেখছেন, মানে হাউ ডু ইউ সি অ্যাজ এ কনসাল্ট from a consultant point of view? See, I was touching upon a point there, যে ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি বা ইকোনমিতে যদি আমি দেখি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং তার কন্ট্রিবিউশন, কিছু অর্গানাইজেশনস আছে আমি বলবো দে আর মোর প্যারাসাইটিং ইন নেচার। তারা ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য লার্জ ইন্ডাস্ট্রি। তারা যদি কোনো কাজ দেয় সেইটাকে নিয়ে তারা গড়ে উঠেছে এবং সেটাকেই তারা কেটার করে। আর কিছু অর্গানাইজেশন আছে যারা নিজেরা ইনোভেট করে, যারা কিন্তু কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আসতে চায়, তাদের প্রোডাক্টটা তারা কিন্তু বাইরে দেখতে চায় যে তারা তাদের কোনো প্রডিউস কিছু তার একটা ইউটিলিটি রয়েছে। আর একটা রয়েছে যারা নাকি অত্যন্ত টেকনোলজি স্যাভি এবং তারা উল্টে বড় অর্গানাইজেশনস গুলোকে বা সোশ্যালি তারা বিরাটভাবে সাপোর্ট করে। তারা আমার মনে হয় সেই ক্ষেত্রে যে আমাদের একটা বড় সুযোগ সুবিধা সামনে রয়েছে যে এই জায়গাগুলোকে আমরা আরো কিভাবে একটু কনসলিডেট করতে পারি, সেই জায়গাটা আমার মনে হচ্ছে আমাদের এখন একটা দেখবার বড় সময়। আপনি যেটা আগে বলছিলেন যে উই শুড নট লুজ হোপ, এই সময়ে লোকে কি করে, আপনার কি ধারণা যে সাধারণ মানুষ নিজেকে মোটিভেটেড রাখবে, কি করে আশা হারাবে না, কি করে আগামী দিনের জন্য চেয়ে থাকবে? হোয়াট ইজ ইউর অ্যাডভাইস ফর দ্য জেনারেল পপুলেস, যারা সত্যি, কিন্তু আমি এক মনোরোগ বিশেষজ্ঞের ইন্টারভিউ নিয়েছি এখানে, তাতে কিন্তু তিনি বলেছেন, ডক্টর অংশুমান দাস, খুবই প্রতিযশা ডাক্তার, বিলেত ফেরত ডাক্তার, সে কিন্তু বলেছে যে এই পরিস্থিতিতে 90% অফ দ্য পিপলের কিন্তু কিছু না কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, 10% সেটা আউট অফ নর্মাল, সুতরাং তারা হয়তো ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু বাকি 90% না গেলেও কিন্তু তারা এফেক্টেড হচ্ছে। আপনার কি মনে হয় যে হাউ দে উড চলা উচিত এই সময়, সো দ্যাট ইট ডাজন্ট এফেক্ট দেম ততটা টু দ্যাট 10%, সো দ্যাট ডাক্তার কাছে যেতে হবে না? হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন? দেখুন, আমার যেটা মনে হয় অনেকগুলো দিক আমাদের যারা যেগুলো অজানা ছিল, যে আমি জানি না আমার অর্গানাইজেশনে, আমার বিজনেসে টেকনোলজির কি রোল হতে পারে, আমি জানি না আমি আর কোথায় কোথায় নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, কোন কোন ইন্ডাস্ট্রিতে। সে ধরুন আমি একটা আইটি সেক্টরে কাজ করছি, আমার অন্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু আমি কি আর অন্য কোনো সেক্টরে কাজ করতে পারি, কি কি অপরচুনিটি, গ্লোবাল মেগা ট্রেন্ডস কি কি আছে, এই যে পড়াশোনার জায়গাগুলো এবং তার সঙ্গে আমার হেলথ কেয়ার, যে আমার বডি ফিটনেস ঠিক মতো আছে কিনা, এই দুটো জায়গায় এবং টাইম টু টাইম কনসাল্ট করা, এখানে কিন্তু মেন্টরদের একটা বিরাট ভূমিকা রয়েছে। যারা মেন্টরিং করেন তারা সাধারণত এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও কভার করেন এবং তার সঙ্গে তার একটা ক্যারিয়ার ওরিয়েন্টেশন, যেটা আপনারা আমি দেখেছি অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামের আপনারা জিনিসটাকে বলেন যে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেশন, যে কার কোন দিকে ন্যাক রয়েছে সেখানে তাকে কিভাবে শেপ আপ করা যায়, এবং সেই সুযোগটা কিন্তু আজকে তার সামনে রয়েছে। কাজে এইখানে যে কাউন্সেলিংটা হবে তাকে একটা দিক নির্দেশ করা যেতে পারে যে এই তোমার ক্যারিয়ার, এইখানে তোমার এই অপরচুনিটি রয়েছে। আজকে সেখানে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিরও যেমন প্রচুর ডাইভার্সিফিকেশন করছে, তারা একটা সাস্টেনেবিলিটি প্ল্যান, আমিও আসবো তারপরে যে কন্টিনজেন্সি প্ল্যান আর সাস্টেনেবিলিটি প্ল্যানের মধ্যে তফাৎ কোথায়। এখন হচ্ছে ইফ উই ক্যান রিয়েলি লিভ আওয়ার লাইফ উইথ দ্য রেস্ট্রিক্টেড আমাদের অপরচুনিটিস এবং স্কোপ, সেইখানে থেকে নিজেকে যদি আমরা প্রিপেয়ার করি, সো ডেফিনেটলি উই ক্যান আউট পারফর্ম সুনার অর লেটার, যে এই পিরিয়ডটা ওভারকাম করার জন্য আমরা কিন্তু নিজেদের সেই প্রিপেয়ার্ডনেসটা যেন থাকে। কিন্তু যেটা অনেক ক্ষেত্রেই হয়, আমি দেখেছি অনেক এল্ডারলি লোককে দেখেছি, দোজ ওয়ার ভেরি অ্যাক্টিভ, কিন্তু এই 3, 4, 5 মাস যখন তাদের স্লো ডাউন হয়ে গেল,
তারা ভাবছেন আগামী দিনে আমাদের আর বাইরে বেরিয়ে কাজে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। একটা হিউজ চাঙ্ক অফ পিপল কিন্তু দে উইল ড্রপ আউট, দে উইল মুভ আউট ফ্রম দ্য ওয়ার্ক। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ভ্যাকুমও তৈরি হবে। কাজেই সেখানে মিড লেভেল যারা, তারা কিন্তু ওই জায়গাটা অ্যাকোয়ার করবে এবং অর্গানাইজেশনস গুলো কিন্তু তাদের পারফর্ম করবার জন্য তাদের সেখানে লিফট করবে। এই জায়গাটাও কিন্তু আমাকে ধরে রাখতে হবে যে আমাকে যদি সেই স্কিলটাকে আমি অ্যাকোয়ার করে নিতে পারি এই সময়টা, তাহলে কিন্তু আমি ভবিষ্যতে এবং খুব নিয়ার ফিউচার আই ক্যান কন্ট্রিবিউট মাচ বেটার। কাজে আমার হচ্ছে যে এই মেন্টরিং, এই সাইকোলজিক্যাল সাপোর্ট এবং ফ্যামিলি সাপোর্ট, within this family, within this four walls, what's happening, things don't go out. সেক্ষেত্রে within the family যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কে কিভাবে কাকে সাপোর্ট করছে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা জানি নিজেদের স্কিল গুলো, নিজেদের অপরচুনিটি গুলো কোথায় রয়েছে, সেইগুলোকে নার্চার করা কিন্তু একটা অত্যন্ত জরুরি কাজ। এবং তার সঙ্গে কিন্তু আমার ফিজিক্যাল ফিটনেসটাকে যাতে কোনো রকমে আমি লুজ না করি, তার দিকে খুব কড়া নজর রাখা দরকার। এবার একটা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করি, একটুখানি জেনেরিক প্রশ্ন জিজ্ঞেস করব। আপনাকে যখন ইন্টারভিউয়ের জন্য ফোন করেছিলাম তখন জানতে পারলাম যে আপনি এই প্যান্ডেমিকের মধ্যেও প্রায় প্রত্যেক দিন অফিসে গেছেন এবং আপনার অফিস যেখানে ডালহৌসি পাড়া, আমরা ডাউন টাউন বলি আমাদের পাশ্চাত্যের ভাষায়, ডাউন টাউনে আপনার এই যেখানে প্রত্যেক প্রচুর লোকের, হাউ ডিড ইউ কিপ ইউর সেলফ সেফ? আপনি এবং আপনার ফ্যামিলি, জেনে ভালো লাগলো ঈশ্বরের আশীর্বাদে আপনারা সেফ আছেন। what procedures or SOPs, standard operating procedures you followed যাতে আপনারা এখন অব্দি আজকে 5 মাস বাদেও সুস্থ আছেন এবং প্রায় রেগুলারলি কাজ করে যাচ্ছেন? দেখুন, আমরা একটা জিনিস খুব মেনটেন করবার চেষ্টা করছি, কারণ আমাদের কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে যেখানে আমাদের অফিস ছাড়াও, আমি আগে আমাদের অফিস এনভায়রনমেন্টটা বলি। আমাদের অফিস এনভায়রনমেন্টটা কিন্তু অত্যন্ত সিকিউর। সেখানে কিন্তু আমার প্রপার সিকিউরিটি সিস্টেম, যারা কিন্তু একদম হেলথ চেক আপ করে তারা এন্ট্রি অ্যালাউ করছে, যেখানে স্যানিটাইজেশন প্রত্যেকটা স্টেপে হয়। আমাদের অফিসের মধ্যে আমরা দেখি যে প্রপার ডিস্টেন্স মেনটেন হচ্ছে কিনা, প্রত্যেকে রিইউজেবল যে মাস্ক পরছে সেটা তাদের কাছে ঠিক মতো রয়েছে কিনা, ব্যবহারযোগ্য অবস্থায়, এবং যে উপকরণগুলো দরকার সেটা হয়তো আমাদের যে হার্ড সারফেস গুলো সেগুলো ঠিক মতো ক্লিনিং হচ্ছে কিনা, আমাদের হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে কিনা, নিয়ার বাই বাথরুমে সেখানে আমাদের অন্যান্য ফ্যাসিলিটিস গুলো ওয়াশরুমের মধ্যে সেগুলো রয়েছে কিনা, সেটা হচ্ছে একটা দিক। এছাড়া যেটা হচ্ছে যে যখন আমরা বাইরে যাচ্ছি, আমাদের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমাদের হেলথ কেয়ার ফেসিলিটিতে গিয়ে তাদের সঙ্গে কাজ করতে হয়। সমস্ত হসপিটালে প্র্যাকটিক্যালি আমি এই কয়েক মাসের মধ্যে আমাকে ফিজিক্যালি নিজেকে যেতে হয়েছে। সেখানে আমাদের স্যানিটাইজিং টানেল বলুন, সেখানে আমাদের স্যানিটাইজিং বক্স বলুন, সেখানে আমাদের পিপিই কিটস বা এই যে ধরনের এর একটা অ্যাওয়ারনেস বা প্রচুর ডিসপোজেবলস আছে যেগুলো আজকে পেশেন্টের জন্য ব্যবহৃত হয়। তো সেখানে আমরা যখন যাচ্ছি, আমরা কিছু গাইডলাইন্স এগুলোকে একদম স্ট্রিক্টলি ফলো করি, যেগুলো নাকি গভর্নমেন্ট সেন্ট্রাল এবং স্টেট লেভেলে যে গাইডলাইন্স গুলো থাকে, সেই গাইডলাইন্স গুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু আমাকে বিরাট ভাবে কিছু ভেবে একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে যদি আমি না যাই, আমি যদি দেখি আমার গাইডলাইন্সটা কি, সেই গাইডলাইন্সটা যদি আমি ফলো করি এবং মাস্ক, স্যানিটাইজেশন, এই সমস্ত জিনিসগুলোকে আমার প্রোটেকশন হিসেবে যদি রাখি, এবং বডি ইমিউনিটিটার জন্য যে রেগুলার একটা এক্সারসাইজ এবং সেই সমস্ত কনজাম্পশন অফ এই ধরনের ফুড, যেগুলো মোর ফাইব্রাস ফুড, যেগুলো ইমিউনিটি বিল্ড আপে সাহায্য করে, সেইগুলোকে আমরা কন্টিনিউয়াসলি বজায় রাখি। এবং যার ফলে, এবং আমাদের একটা প্ল্যান রয়েছে আগামী সপ্তাহের মধ্যে কোন কোন জায়গায় যাব, আমরা কোন কোন জায়গায় কিভাবে সময়টা ব্যয় করব এবং সেখানে আমরা কিভাবে মেনটেন করব, আমার গাড়ির সঙ্গে, আমার লোকের সঙ্গে, আমাদের অন্যান্য যাদের আমরা মিট করব তাদের সঙ্গে আমরা কিভাবে আচরণ করব, কিভাবে আমরা পোশাক পরব, এই জিনিসগুলো আমরা সবসময় কিন্তু নিয়মিত ফলো করে চলেছি। থ্যাংক ইউ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটা প্রশ্ন, আপনারা ভালো আছেন তো? মানে আপনার আপনজন, প্রিয়জনের, আপনার মানে ইউ আর নট এফেক্টেড, আই হোপ ইউ আর নট এফেক্টেড উইথ দিস প্যান্ডেমিক। দেখুন, আমাদের নেবারহুডে অনেকেরই এই জিনিসটা হয়েছে, অনেকেই এফেক্টেড হয়েছেন, কিন্তু এখনো অবধি তারা ভালো আছেন। আমি সবসময় একটা কথা বলি যে গাইডলাইন গুলো যেন ফলো করা হয়, অন্যদিকে বিভ্রান্ত হয়ে ছোটাছুটি না করে। হ্যাঁ, আমরা যদি সরকারি গাইডলাইন গুলো ফলো করি এবং উইদিন দ্য কমিউনিটি সেখানে যারা রেসপন্সিবল লোকজন আছেন তাদেরকে যদি আমরা কনসাল্ট করি, আমার মনে হয় এটা আমরা ওভারকাম করতে পেরেছি। কিন্তু আমার নেবারহুডের মধ্যে, আমার ডিরেক্ট রিলেশনে এখনো অবধি সেটা হয়নি, কিন্তু আমাদের নেবারহুডের মধ্যে অনেকেই হয়েছেন, কিন্তু তারা ঠিক ওভারকাম করেছে। কিরকম করে মনে, একটু ছোট্ট করে যদি উত্তর দেন যে
How do you feel the central and the state government had responded to this crisis? খুব ছোট করে, কারণ আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখুন, ক্রাইসিসটা এই ধরনের একটা আনএন্টিসিপেটেড একটা ক্রাইসিস আমাদের সবার সামনেই রয়েছে, কাজেই কেউই প্রিপেয়ার্ড ছিল না। নলেজের দিক থেকেও প্রিপেয়ার্ডনেস ছিল না, ইনফ্রাস্ট্রাকচারের দিকেও প্রিপেয়ার্ডনেস ছিল না। How has the government responded? Government respond করেছে, সেক্ষেত্রে they have increased the number of beds, they have developed number of COVID units যেখানে they can be treated, patients can be treated, এবং যে number of tests যেটা সমস্ত ডাক্তাররাও বলেন যে increase the number of tests, কাজেই সেখানে যদি সেই অ্যাক্সেসিবিলিটি থাকে পেশেন্টদের, যারা নাকি একটা ইমিডিয়েট সিমটমস তারা ডেভেলপ করেছেন, তারা যদি টেস্টের সুযোগ পান, সঙ্গে সঙ্গে তার সারাউন্ডিংসে যেটা যারা অন্যরা আছে তারা সতর্ক হয়ে যেতে পারবেন এবং তাকে সাহায্য করতে পারবেন ঠিকভাবে, যাতে তারও চিকিৎসাটা ঠিক মতো হয়। এবং ডক্টরস কমিউনিটির সঙ্গে একটা লিঙ্ক রাখা দরকার, যে প্রয়োজনে অপ্রয়োজনে তাকে বিরক্ত না করে কোন সময় যেতে হবে সেই স্ট্র্যাটেজিক পয়েন্টটা তারাই সাজেস্ট করবেন। এবং যেহেতু সমস্ত ডেটাটা আজকে আমাদের সবার চোখের সামনে অ্যাভেলেবেল, গভর্নমেন্ট যে ডেটাগুলো দিয়েছেন সেইগুলোকে ফলো করে আমরা যদি নিয়মিত এই জিনিসটা করি, আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটা সাহায্য পাওয়া যাবে। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। প্রত্যেক দিন জানেন তো এই প্রশ্নটা আমি সবাইকে বলি, আমার ম্যান্ডেটরি প্রশ্ন। আমি বলি যে আমরা তো আশায়বাসী মানুষ, তো আশায় বাঁচে। লাস্ট প্রশ্ন, একদম ডেফিনিট প্রশ্ন, বলি $1 ট্রিলিয়ন কোয়েশ্চেন। আর ভালো তো লাগছে না এই পরিস্থিতি, আর তো ভালো লাগছে না। 5 মাস হয়ে গেল, সবই বুঝতে পারছি, অনলাইন বুঝতে পারছি, টেকনোলজি বুঝতে পারছি, গ্রোথ। কবে মনে হয় আপনার যে আমরা ব্লেন্ডেড নরমাল এবং নরমালে যাব? একটা হচ্ছে ব্লেন্ডেড নরমাল কতদিনে আর নরমাল কতদিনে, আপনার কি ধারণা? লাস্ট প্রশ্ন। দেখুন, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি গত পরশুদিনই আমি শুনছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রেসিডেন্ট, তিনি একটা করে বললেন যে এটাকে নিয়ে হয়তো আমাদের আরো আগামী 2 বছর চলতে হতে পারে। কেন 2 বছর চলতে হতে পারে? এর মধ্যে হয়তো ভ্যাকসিন আবিষ্কৃত হবে এবং ভ্যাকসিনের অ্যাপ্লিকেশনও হবে, কিন্তু ভ্যাকসিন তৈরি হতেও এবং সেটা প্রকৃত অর্থে ব্যবহারযোগ্য হতেও হয়তো আরো 1 বছর সময় লাগবে। এবং তারপরেও ভ্যাকসিনেশনটা তো এই লার্জ পপুলেশনের সঙ্গে সঙ্গে সবার পক্ষে সম্ভব হবে না, সেটা আস্তে আস্তে জিনিসটা হবে। এবং বিভিন্ন এজ গ্রুপের যারা রয়েছে তাদের প্রত্যেককে এখানে ইন্টিগ্রেট করে জিনিসটা করতে আমার মনে হয় এটা হয়তো আরো 1.5 থেকে 2 বছর সময় লাগবে। কিন্তু একটা জিনিস খুব আশার কথা, যে পরিমাণ, যেহেতু ডাক্তারদের হেলথ কেয়ার প্রফেশনালদের প্রত্যেকেরই নলেজ বিল্ড হয়েছে, এখন তারা অনেক বেশি ইকুইপড, এখন তারা সিমটমস গুলোকে অ্যাড্রেস করতে পারেন, ডায়াগনোসিস করতে পারেন অনেক ভালোভাবে, কোমরবিডিটির এফেক্টটা এখন তারা অনেক ভালোভাবে এর মধ্যে করতে পারছেন, ট্রিট করতে পারছেন। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের খুব বেশি চিন্তার কারণ নেই, সতর্কতার দরকার। তবে এই যে নিউ নর্মাল লাইফটা, এটা কিন্তু আমাদের আগামী দিন যতদিন আমরা বাঁচবো সবার মধ্যে কিন্তু একটা নতুন ধারা ইনকালকেট করে দিয়ে গেল যে আমাদের কিভাবে চলতে হবে। আমরা হয়তো খুব সহজ সাবলীল আগের মতো নাও হতে পারি, তবে এটা একটা পজিটিভ সেন্সে বলবো, এটা কিন্তু একটা ডিসিপ্লিন আমাদের সবার মধ্যে এনে দিয়েছে। এটা হয়তো আমাদের ভবিষ্যতের একটা পথ প্রদর্শক। খুব সুন্দর কথা বললেন, থ্যাংক ইউ। দিগ্বিজয় চক্রবর্তী আজকে এসেছিলেন, অসম্ভব ভালো কথা বললেন, অসম্ভব পজিটিভ কথা বললেন, একটা নতুন আঙ্গিক আনলেন কথায়, যেটা আজকের আঙ্গিক ছিল আমাদের ফিনান্সিয়াল পয়েন্ট, ভারতবর্ষ, মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ, স্মল এন্ড মিডিয়াম সেক্টর ইন্ডাস্ট্রিজ, ম্যানুফ্যাকচারিং সেক্টর, সমস্তটা নিয়ে প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ছিল, একটা আশার কথা ছিল। যদিও বলেছেন যে হয়তো বছর 2 লাগবে এটা টোটালি আমরা ওভারকাম করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, উনিও বললেন যে ভ্যাকসিন আসবে, কিন্তু ভ্যাকসিন ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করতে খানিকটা সময় লাগবে, আমরা সেটাও বুঝি। এবং আস্তে আস্তে কিন্তু এই নিউ নর্মাল কিংবা ব্লেন্ডেড নর্মাল, এই যে নতুন নর্মালের মধ্যে যে হাত পরিষ্কার করা, একটু ডিস্টেন্স রেখে, ফিজিক্যাল কিংবা সোশ্যাল ডিস্টেন্স আমরা সেটা যদি আমরা রেখে চলি, আমরা কিন্তু জয় করবো। তাছাড়া আপনারা দেখেছেন, আমাদেরই শোতে দেখেছেন যে বলেছেন যে প্যান্ডেমিক যিনি এক্সপার্ট, যারা এপিডেমিওলজিস্ট, তারা কিন্তু বলেছে ভাইরাসেরও তার যে তীব্রতা আস্তে আস্তে কমে যায়, সুতরাং ইট উইল গো অ্যাওয়ে। সুতরাং যেহেতু করোনা কাহিনী সঙ্গে সুজয় সবসময় একটা ইজ এ সোশ্যাল মুভমেন্ট টু মেক পিপল অ্যাওয়্যার যে করোনা কে ভয় না পাওয়ার, করোনাকে জয় করার, সুতরাং আবার বলবো 3টে জিনিস আমরা করে চলবই। সেটা হচ্ছে মাস্ক পরবো, 3 লেয়ার্ড মাস্ক পরবো,
দ্বিতীয়ত আমরা হাত যখন চোখে নাকে বা মুখে দেবো তার আগে হাত স্যানিটাইজ করে দেবো কিংবা পরিষ্কার সাবান জল দিয়ে পরিষ্কার করে নেবো। থার্ড, ফিজিক্যাল ডিস্টেন্সিং আর সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলছি 2 ফিট কিংবা 3 গজ, 2 গজ কিংবা 6 ফিট রাখবো যাতে এয়ার ড্রপলেট যেটা মুখ থেকে বেরোচ্ছে আমাদের না চলে আসে। ফোর্থ, আরেকজন বলে গেছেন আমাদের ডক্টর কোকিলা ব্যানার্জি বলেছেন, যিনি গোল্ড মেডেলিস্ট আইপি আপনার পান্ডিচারি, তিনি বলেছেন যে গার্গেল করলে কিন্তু ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো। সুতরাং এই বেসিক্স গুলো আজকে দিগ্বিজয় বাবু বললেন, আমরা কিন্তু একদম খুব ভালোভাবে করবো এবং হাত ধোবো, যখন ভালো করে হাত ধোবো, মাস্ক পরবো, নাকের নিচে নয়, পুরো মাস্কটা কিভাবে 25তম এপিসোডে আপনারা দেখতে পারবেন, এবং আমরা এই অতিমারি জয় করব। চলে এলাম একদম প্রোগ্রামের শেষে। প্রত্যেক দিনের মতন একটা কথা মনে রাখবেন, এই অতিমারি কিন্তু আমাদের অতিক্রম করতেই হবে। কথায় বলে, if you have to cross the ocean, you have to courage to lose sight of the shore. সুতরাং if we can lose sight of the shore, we'll cross the ocean. শেষ করে যাব, বলে যাব, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার দিগ্বিজয় বাবু, আপনার আমার অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।